স্মার্ট অফ সায়েন্সের দ্বিতীয় ওয়ার্কশপে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে গোলাম ইশতিয়াক ইলেকট্রোস্ট্যাটিকের কিছু বেসিক থিওরি নিয়ে আলাপ আলোচনা করেছিল। তো আজকে আমরা সেই ক্লাসটার উপর ভিত্তি করে কিছু ক্লাসিক্যাল ফিজিক্স প্রবলেম নিয়ে দেখব। অলিম্পিয়াডে সত্যি বলতে কমন বলতে কিছু নেই, তবে এই প্রবলেমগুলো খুবই ক্লাসিক্যাল এবং অনেক ক্ষেত্রেই বেশ কয়েকবার আমরা রিপিট হতে দেখেছি। যেমন প্রবলেম 3 এর আগে আইফো 1996 কিংবা 1997 হোয়াট এভার এর একটা প্রবলেমের ভ্যারিয়েন্ট, এবং এক্স্যাক্ট ওই প্রবলেমটাই 2019 সালের একটা ক্যাম্প সিলেকশন টেস্টেও ব্যবহার করা হয়েছিল। ঠিক এই প্রবলেম না, কিন্তু মোটামুটি এই কনসেপ্টটা। আবার ধরো প্রবলেম 1-এ আমরা যেটা দেখব সেই প্রবলেমটার একটা ভার্সন 2017 সালের আইফোতে ছিল, কিন্তু এক্স্যাক্ট একই প্রবলেম কখনো তোমরা কম পাবে না, কিন্তু মানে প্রবলেম সলভিংয়ের টেকনিকগুলো অনেক ক্ষেত্রে আলাদা করে শিখে রাখলে বেশ কাজে লাগে। তো আমরা এরকম কিছু ইন্টারেস্টিং প্রবলেম এই ক্লাসে দেখার চেষ্টা করব। তো আর হ্যাঁ, একটা জিনিস, যে তোমরা যদি কেউ কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় কিংবা না বুঝে কিংবা কোনো প্রশ্ন থাকে, তাহলে এই পোস্টের নিচে কমেন্ট করো, আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, তারা এখানে কমেন্ট না করে দয়া করে আমার ইমেইলে প্রশ্নটা পাঠিয়ে দিও, আমি ইমেইল চেক করব, সেখান থেকে তোমাদেরকে রিপ্লাই দেবো। হয়তো ইউটিউবে আমার কমেন্টগুলো পড়ে দেখার সময় হবে না। আর যারা ইউটিউবে দেখছো, তারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ স্মার্ট অফ সায়েন্সে এখনই যোগ হয়ে নিতে পারো। আমরা অলিম্পিয়াড সংক্রান্ত আরও অনেক রিসোর্স সেখানেও আস্তে আস্তে যোগ করতে থাকছি। তো প্রথমে আমরা ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ নিয়ে একটু আলোচনা করি। গত ক্লাসে আমরা ইলেকট্রিক ফিল্ডের গাউস ল এবং কুলম্বস ল নিয়ে আলোচনা করেছি, কিন্তু একটু দু একটা জিনিসপত্র তোমরা হয়তো অনেকেই জানো, আমরা আর একটু রিভিউ করে নিচ্ছি। যে ধরে নাও একটা গোলক, আর ব্যাসার্ধের একটা গোলক, তার এটা কিন্তু কন্ডাক্টর না, মানে এটা ধাতব গোলক না, মানে একটি নন কন্ডাক্টিং গোলক, তার ভেতরেও চার্জ রাখা আছে, মানে এখানে চার্জ ছড়িয়ে দিলে সেটা ধাতুর পৃষ্ঠের উপর জমা হয়ে যায় না, মানে এটা ধাতু না মূলত, মানে এখানে চার্জ ভেতরে রাখলে সেটা ভেতরেই জমা হয়ে থাকে। এবং আমরা ধরে নিচ্ছি যে এই গোলকটার মধ্যে সুষম ঘনত্বের আমরা কিউ পরিমাণ চার্জ ছড়িয়ে দিয়েছি। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই কেন্দ্রটা, মানে গোলকের কেন্দ্রটা থেকে বিভিন্ন দূরত্ব আর এর ক্ষেত্রে এই তার তড়িৎ ক্ষেত্রটা কীভাবে পরিবর্তন হবে, আমরা এটা জানতে চাচ্ছি। তো এটা আমরা প্রথম প্রবলেমটা করার আগে এই জিনিসটা একটু জেনে নেব, কারণ আমাদের প্রথম প্রবলেমটার জন্য জিনিসটা একটু দরকার হবে, বিষয়টা একটু জেনে থাকার দরকার হবে। তো প্রথমত দেখো, যখন R=R, মানে গোলকের ঠিক সামনে, মানে গোলকের ঠিক সামনে বলবো না, মানে R=R বলতে যখন ঠিক গোলকটার তুমি ঠিক পাশে দাঁড়িয়ে আছো, মানে এক্স্যাক্টলি গোলকটার একটু দূরে, মানে ইনফিনিটিসমালি দূরে, তখন ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা হচ্ছে, তোমরা সবাই জানো, কুলম্বস ল। কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, কিউ গোটা চার্জ, আর R² হচ্ছে যে গোলকটার ব্যাসার্ধ। তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে শেল থিওরেমের ব্যাপারে। শেল থিওরেমটা বলে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে কোনো একটা সুষম গোলকের কারণে তড়িৎ বল এবং মহাকর্ষ বল এমনভাবে কাজ করে যাতে তোমরা ধরে নিতে পারো যে সেই গোটা চার্জটা একদম কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। তো শেল থিওরেম অনুযায়ী আমরা এই ফলাফলটা পাই। তো যারা শেল থিওরেমের প্রমাণটা দেখতে চাও, তারা হ্যালিডে-রেজনিক-ক্রেন HRকে, আমরা হ্যালিডে-রেজনিক-ক্রেনকে HRকে বলি আপাতত, অথবা পিএসই মানে ফিজিক্স ফর সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার, এটা একটা বইয়ের নাম। তো ফিজিক্স বই আমরা দুটোই ক্লাসিক্যালি, এই দুটো বই অলিম্পিয়াডের জন্য খুব, মানে অন্তত অলিম্পিয়াডের টেক্সট বই হিসাবে মোটামুটি ব্যবহার করা হয়। তো HRকে 14 নম্বর চ্যাপ্টার গ্র্যাভিটেশনে এই জিনিসটা একটা প্রুফ দেওয়া আছে, তোমরা নিজের একটু দেখে নিও। ক্যালকুলাস ব্যবহার করে প্রুফটা করা হয়, পিএসসিতেও সেই একই প্রুফটা পাবে। অথবা যদি তোমরা তাও না চাও, ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে এখানে একটা বিশেষ কেস করে গাউস ল দিয়ে এই জিনিসটা প্রমাণ করা যায়। তো গাউস লয়ের ব্যাপারে আগের ক্লাসে ইশতিয়াক কথা বলেছে, তো তোমরা ইশতিয়াকের ভিডিওটা দেখতে পারো যে মানে কেন আর একটা গোলকের ক্ষেত্রে তার চার্জ যে কেন্দ্রতে আছে এটি ধরে নেওয়া যায়। তো মানে এটা হচ্ছে তার ব্যাখ্যা, যে গোলকের ক্ষেত্রে কেন এটি করা যায়, যে চার্জ কেন্দ্রতে আছে সেটা ধরে নিয়ে কাজ করা সম্ভব। তো একইভাবে আর যখন আর এর থেকে বড়, মানে
তুমি যখন এই গোলকটা থেকে দূরে সরে যাচ্ছ তখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা, এটাও কুলম্বের ল, কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে আর মানে ছোটো হাতের আর। এবং দেখো যে মানে তুমি যত দূরে যেতে থাকবা আর এর মানটা তত বাড়তে থাকবে এবং ইলেকট্রিক ফিল্ডের মানটাও আস্তে আস্তে কমতে থাকবে। তো এবার মজার বিষয়টা হচ্ছে যে আর এর মানটা যখন রেডিয়াসের থেকে ছোট, মানে ধরো তুমি এরকম কোনো একটা বিন্দুতে আছে, এইরকম বিন্দু, এরকম একটা কোনো একটা বিন্দু, তখন ইলেকট্রিক ফিল্ডের মানটা কত, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের মানটা এই ভেতরের এই অংশের দূরত্বের সাথে কতখানি মানে কিভাবে নির্ভরশীল, আমরা এটা একটু জানতে চাই। তো একটা জিনিস খেয়াল করো, যদি এই বস্তুটা মানে এই গোলকটা যদি নন কন্ডাক্টিং না হতো, নন কন্ডাক্টিং না হয়ে যদি এই জিনিসটা কন্ডাক্টর হতো, তাহলে কিন্তু সবগুলো চার্জ আমাদের গোলকের উপরিভাগে জমা হয়ে থাকতো। তখন কিন্তু আমরা কোনোভাবেই চাইলে মানে এর ভেতরে ইলেকট্রিক ফিল্ডের বিষয়টা মানে এই প্রশ্নটাই আসতো না, কারণ ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা তখন সর্বক্ষেত্রে জিরো। তো এটা অবশ্য গাউস ল দিয়ে দেখানো যায়। এর আগের ক্লাসে হয়তো বা তোমরা যারা গাউস ল ক্লাসটা করেছো তারা দেখতে পারবে যে এখানে চার মানে যখন সবগুলো চার্জ বাইরে যেয়ে জমা হয় তখন ভেতরের অংশে যে কোনো গাউসিয়ান সারফেসে সারফেস ইন্টিগ্রাল জিরো, কারণ ই ডট ডিএ ইকুয়ালস কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন সারফেস ইন্টিগ্রাল। তো যদি চার্জটা, যদি সবগুলো চার্জ বাইরে থাকতো, যদি জিনিসটা ধাতু হতো তাহলে সবগুলো চার্জ বাইরে থাকতো এবং ভিতরের যে কোনো গাউসিয়ান সারফেসে ক্ষেত্রে কিউ এনক্লোজডের মান হতো জিরো, কাজেই ইলেকট্রিক ফিল্ডের মানটাও সেখানে জিরো হতো। সুতরাং এই প্রশ্নটা যে আমরা করছি যে মানে ভেতরের অংশের ইলেকট্রিক ফিল্ডের মান কত, এই প্রশ্নটা শুধুমাত্র করা যাচ্ছে কারণ এই গোলকটা এটা নন কন্ডাক্টিং গোলক। তো আমরা এবার এই ক্যালকুলেশনটা দেখি। প্রথমত একটা জিনিস দেখো যে আর আর যখন বড় হাতের আর, মানে এটাকে বড় হাতের আর বলি, যে ব্যাসার্ধ থেকে ছোট, তখন ভেতরে কিন্তু এই গোটা কিউ পরিমাণ চার্জটা থাকছে না। ভেতরে কী পরিমাণ চার্জটা থাকছে সেটা আমরা প্রথমে বের করে নিই। তো আগেই বলে রাখি যে এখানে আমরা ধরে নিয়েছিলাম যে এই গোলকের মধ্যে চার্জটা সুষমভাবে বণ্টিত আছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে ঘনত্বটা সমান। তো আমরা ধরে নিলাম, আমরা চার্জ ঘনত্ব রোকে সংজ্ঞায়িত করলাম এভাবে যে রো ইকুয়াল টু কিউ মানে মোট চার্জ ডিভাইডেড বাই 4 পাই আর কিউব, মানে এই গোলকটার আয়তন। তো এটা হচ্ছে চার্জ ঘনত্ব প্রতি একক আয়তনে চার্জের পরিমাণ। তো আমরা ধরো এখান থেকে ছোট একটা আর নিলাম। দেখো এখন আমরা যে আর নিয়ে আলোচনা করছি এটা কিন্তু এই আর না, মানে আমরা এখন এমন একটা আর নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে ছোট, মানে এই অংশটা নিয়ে কাজ করে। আমি ধরো এটা মুছে দিচ্ছি। আমরা এখন যে আর নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই মাঝামাঝি বরাবর কোনো একটা জায়গায় আর। তো হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে তো আমরা যখন কিউ এনক্লোজটা লিখছি, তো কিউ এনক্লোজ মানে হচ্ছে যে এই যে ছোটো হাতের আর এই অংশটুকুর মধ্যে, মানে গোলকের এই অংশটুকুর মধ্যে যতখানি চার্জ আছে আমরা সেটার মানটা বের করবো। সেটা হচ্ছে যে 4 পাই আর কিউব, মানে এইটুকুর ভেতরকার আয়তন, এবং তার সাথে আমরা চার্জ ঘনত্বটাকে গুণ করে দিলাম। চার্জ ঘনত্বটাকে গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি তার ভেতরে কতখানি চার্জ আছে। এবং গাউস ল দিয়ে আবার আগের মতো করে তুমি দেখাতে পারবা যে এখানে কুলম্বের লটা কে কিউ এনক্লোজ, মানে ভেতরে যতটুকু চার্জ আছে শুধুমাত্র ততটুকু চার্জই ম্যাটার করবে। আমাদের এই দিক দিয়ে কী চার্জ আছে তাতে কিছু যায় আসে না। এটা আবার বললাম যে এটা গাউস থিওরেম থেকে দেখানো যায় কিংবা শেল থিওরেম থেকে দেখানো যায়। শেল থিওরেমের প্রমাণটা তোমরা ওই যে এইচআরকে কিংবা পিএসসির গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা থেকে দেখে নেবে। এইচআরকের ক্ষেত্রে গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা হচ্ছে 14 নম্বর চ্যাপ্টার ফার্স্ট ভলিউমের, আর পিএসসির ক্ষেত্রে আমি এটা শিওর না। পিএসসির ক্ষেত্রে তোমরা একটু বইটা খুলে দেখে নাও। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে তো এখন যদি এই ক্যালকুলেশনটা এখানে করো, কে কিউ এনক্লোজডের জায়গায় তুমি রো ইন্টু এই এক্সপ্রেশনটা বসিয়ে দাও। তারপর রো ইন্টু এক্সপ্রেশনটা বসানোর পরে রোয়ের জায়গায় তুমি কিউ ডিভাইডেড বাই 4/3 আর কিউব বসিয়ে দাও। ক্যালকুলেশনটা করলে তোমরা যেটা পাবে যে কে কিউ আর ডিভাইডেড বাই বড় হাতের আর কিউব, মানে ব্যাসার্ধের উপর কিউব। অর্থাৎ এই কেন্দ্র থেকে তুমি যত আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছ তত তোমার উপর ইলেকট্রিক ফিল্ডের মানটা বাড়ছে, মানে ইলেকট্রিক ফিল্ডের মানটা আস্তে আস্তে সমানুপাতিকভাবে বাড়ছে। আবার দেখো যখন বাইরে মানে আর যখন গ্রেটার দেন ব্যাসার্ধ ছিল তখন কিন্তু জিনিসটা নেমে যাচ্ছিল, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার। আর যখন তুমি ভেতরের দিকে যাচ্ছ তখন সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এটা হয়তো তোমরা যারা 11-12 পড়ো তারা অলরেডি অনেকে প্রায় সবাই জানো। আমি ধরে নিচ্ছি যে আমার ভিডিওর দর্শনার্থীরা সব বেশিরভাগই 9, 10 কিংবা 11, তো আমি ধরে নিচ্ছি তাদের জন্য হয়তো বা
এই ফ্যাক্টটা অজানা থাকলেও থাকতে পারে। তো আমি ধরে নিচ্ছি তোমরা আপাতত সবাই এটা জানো। তো এখন আমরা এই পর্যন্ত যেটা পেলাম এটাকে আমরা একটা গ্রাফে দেখানোর চেষ্টা করি। তো ধরো আমরা এখানে এক সাইডে আর প্লট করলাম, আর এক সাইডে আমরা ইলেকট্রিক ফিল্ডের মানটা প্লট করলাম। তো আমার এখানে একটু আঁকাতে ভুল হয়েছে, আমি এটা কারেকশন করার চেষ্টা করি, দুঃখিত। যেটা হবে সেটা হচ্ছে যে আটটা এখানে হবে, যাই হোক আমি দুঃখিত। আর যেটা বলছিলাম যে ধরো এখানে যখন আর এর মানটা যখন ব্যাসার্ধের থেকে ছোট, মানে এই অংশটাতে, তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মান যত তুমি বাইরের দিকে যাচ্ছ তত ইলেকট্রিক ফিল্ডের মানটা বেড়ে যাচ্ছে, বাড়তে যখন তুমি ব্যাসার্ধের সমান, মানে আর এর মান যখন ব্যাসার্ধের ঠিক সমান, তখন তোমার ইলেকট্রিক ফিল্ডের মানটা সর্বোচ্চ। এবং তারপরে যখন তুমি আর একটু দূরে সরে যাচ্ছ তখন ইলেকট্রিক ফিল্ডের মানটা 1/r² হারে পড়ছে। আমি এখানে আর একটা ভুল করেছিলাম, এখানে 1/r² হবে, তো এটার জন্য আমি দুঃখিত। যদি এটা ভোল্টেজ হতো তাহলে হচ্ছে 1/r, আর যেহেতু এটা ইলেকট্রিক ফিল্ড কাজে এটা 1/r²। তো মানে আমরা এরপরে ব্যাসার্ধ থেকে যত দ্রুত সরে যাব তখন কিন্তু 1/r² হারে পড়বো। একটা মজার জিনিস দেখো যে প্রথমে কিন্তু আমরা বাড়ছিলাম প্রপোর্শনাল টু আর, কিন্তু যখন আমরা নামছি তখন কিন্তু প্রপোর্শনাল টু 1/r²। তো মানে আমরা চার্জটা যখন কমে যাচ্ছে তখন বেশি দ্রুত কমছে। এখন আমাদের এত কিছু বলার দরকার কি ছিল? তো এত কিছু বলার দরকারটা হচ্ছে যে আমরা এর পরের প্রবলেমটাতে ঠিক এই গ্রাফটা দিয়ে একটা প্রবলেম সলভ করবো। আবার আমি মনে হয় ক্লাসের শুরুতে একবার বললাম যে এই প্রবলেমটা আইফো 2017 ইন্দোনেশিয়ার একটা প্রবলেম, মানে ইন্দোনেশিয়ার একটা প্রবলেমের অংশ। তো এই অংশটুকু সলভ করলে তুমি খুব সম্ভবত 1.2 কিংবা এরকম কিছু একটা মার্ক পেতে, মানে এই প্রবলেম সলভ করে আইফোতে তুমি একটা প্রবলেম সলভ করে মেডেল পেয়ে যাবে এমনটা না, তবে এই পার্টের এই অংশটুকু জানাটা ইম্পর্টেন্ট ছিল। আর হ্যাঁ, আইফোর প্রবলেমটা চার্জ নিয়ে ছিল না, আইফোর প্রবলেমটা ছিল হচ্ছে গ্র্যাভিটেশন নিয়ে। তো ওখানে মূলত মানে এই একই প্রবলেমটা গ্র্যাভিটি দিয়ে সলভ করতে হয়, কিন্তু মানে প্রিন্সিপালটা একই, কারণ গ্র্যাভিটেশন আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দুটোই 1/r² হিসাবে ভ্যারি করে, এবং এর ক্ষেত্রে মানে অনেকগুলো প্রবলেমেই তুমি মিল দেখতে পাবা। যদিও গ্র্যাভিটিতে নেগেটিভ চার্জ বলে কিছু নাই, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিকে পজিটিভ আর নেগেটিভ চার্জ আছে, কাজেই এটা হচ্ছে একটা বড় পার্থক্য। তো প্রবলেমটা হচ্ছে যে ধরো আমরা এমন একটা কনফিগারেশন চাচ্ছি যেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু মানে আর থেকে বেশি হলেও, মানে এই যে এখানে যেমন আর থেকে পার হয়ে গেলেও ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা নেমে যাচ্ছিলো 1/r² হারে, আমরা এমন একটা কনফিগারেশন চাই যেখানে আর এর ভ্যালু ব্যাসার্ধ থেকে বেশি হলেও ইলেকট্রিক ফিল্ডটা সেম থাকবে। মানে তুমি গোলকটা থেকে তুমি দূরে সরে যাবা, আমি দুঃখিত, মানে তুমি গোলকটা থেকে দূরে সরে যাবা কিন্তু তোমার ইলেকট্রিক ফিল্ডের মানটা কমবে না, ইলেকট্রিক ফিল্ডের মানটা থাকবে। তো বুঝতেই পারছো যে এটা এমনি করা সম্ভব না। এটা করার জন্য অবশ্যই তোমাকে কিছু চার্জ যোগ করতে হবে। মানে ধরো এটা যদি গোলকটা হয়, তো মানে গোলকের এই অংশগুলো তো তোমাকে কিছু একটা চার্জ যোগ করতে হবে। ধরে নিলাম এখানে আমাদেরকে সামথিং কিছু একটা পরিমাণে প্লাস চার্জ যোগ করতে হবে, অবশ্যই প্লাস চার্জ যোগ করতে হবে, কারণ তুমি এই বাইরের এই অংশটাতে মানে তুমি এখন আরের এইরকম একটা ভ্যালুতে, মানে এরকম একটা দ্রুতে, এখানে আবার বলছি যে এখানে আরের এই জিনিসটা এখন আপাতত ইগনোর করো। আর বলতে এখন আমরা আর গ্রেটার দেন আরকে আমরা কনসিডার করছি, কাজেই এই ক্ষেত্রে ছিল আর লেস দেন আর। সো মানে আমাদের এরকম একটা অংশে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মানটাকে এই ব্যাসার্ধের উপর ইলেকট্রিক ফিল্ডের মান যত ছিল সেটা সমান হতে হবে, এবং আমরা বলবো এটা কিভাবে হতে হবে, মানে আমরা কিভাবে এই কাজটা করব। অবশ্যই বুঝতে পারছো যে এখানে বাইরে আমাদেরকে অতিরিক্ত কিছু চার্জ ছড়িয়ে দিতে হবে। তো আমরা কী পরিমাণে চার্জ ছাড়বো আমাদেরকে সেটা বের করতে হবে। তো একটা জিনিস বোঝো যে এই প্রবলেমটা আসলে স্ফেরিক্যালি সিমেট্রিক, মানে
একটা গোলকের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা স্ফেরিক্যালি সিমেট্রিক হয়, মানে এখানে গোলকটাকে ঘোরালে বা বিভিন্ন দিক থেকে দেখলে তুমি আসলে জিনিসটা সেমই পাবা। কাজেই এই মানে এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের যে চার্জ ঘনত্ব, মানে আমাদেরকে মূলত চার্জ ঘনত্বের সমীকরণটা বের করতে হবে। তো চার্জ ঘনত্বের সমীকরণটা শুধুমাত্র আর এর ফাংশন হবে, মানে দূরত্বর একটা ফাংশন হবে। আমাদেরকে এই প্রবলেমে আসলে বের করতে হবে যে এই কনফিগারেশনটা পাওয়ার জন্য, মানে ইলেকট্রিক ফিল্ডটা যে সেম থাকবে সেটা পাওয়ার জন্য আমাদের চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন হওয়া লাগবে, মানে রো অ্যাজ এ ফাংশন অফ আর এটা কীভাবে হতে হবে। একটা জিনিস, আরও একটা জিনিস খেয়াল করো যে রো কিন্তু কোনো ধ্রুবক হতে পারবে না। যদি রো একটা ধ্রুবক হতো তাহলে কী হতো তোমরা একটু ভেবে দেখো। যদি ধরো তোমরা এই অংশটাতে, মানে এই অংশগুলোতে তোমরা ধ্রুব পরিমাণে চার্জ অ্যাড করে দাও, মানে একই ঘনত্বের চার্জ অ্যাড করে দাও, এবং তাহলে কী হবে, তাহলে যেটা হতো, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মানে ব্যাসার্ধ থেকে তুমি যত ডান দিকে যেতা ইলেকট্রিক ফিল্ডের মান হয় আগের মতোই বাড়তে থাকতো, যদি তোমার মানে ঘনত্বটা রো আর ইকুয়ালস, যদি রো মানে এই ভেতরের ঘনত্ব আর বাইরের ঘনত্ব যদি সমান হতো তাহলে এই জিনিসটা একই রকমভাবে বাড়তে থাকতো, মানে আগের সাথে আর পরের কোনো পার্থক্য থাকতো না, মানে জিনিসটা ইনডিস্টিংগুইশেবল হতো। কিন্তু ধরো যদি তুমি বেশি ঘনত্ব যোগ করে দিতা তাহলে কী হতো। তো এটা হচ্ছে তোমাদের চিন্তা করার, মানে এটা হচ্ছে তোমাদের আপাতত একটা হোমওয়ার্ক, যে ধরো মানে তুমি সুষম ঘনত্বের চার্জই যোগ করলে, এবং তোমার সুষম ঘনত্বের চার্জটা হচ্ছে যে রো নট, মানে এই ভেতরের অংশটার চার্জের থেকে বেশি, মানে তুমি বাইরের এই অংশটাতে তুমি আরও বেশি ঘনত্ব, মানে বেশি করে চার্জ যোগ করছো। তো তখন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এই গ্রাফটা দেখতে কেমন হতো। তো তোমাদের কাছে হচ্ছে এটা আমাদের একটা প্রশ্ন, যে গ্রাফটা এরকম হতো কিংবা এরকম হতো কিংবা এরকম হতো। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে তখন সেই ক্ষেত্রে গ্রাফটা দেখতে কেমন হতো। হ্যাঁ, নেগেটিভ চার্জ হলে গ্রাফটা কিন্তু নিচের দিকে আসার একটা সম্ভাবনা ছিল, কিন্তু যাই হোক আমরা আপাতত এটা নিয়ে আলোচনা করছি না। তোমরা প্রবলেমটা সলভ করে তারপর আমাদেরকে নিচে এসে জানাও, কমেন্ট বক্সে জানাও। তো আমরা এখন এটা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমত আমরা যেটা করি, ডায়াগ্রামটা এঁকে নেই। তো প্রত্যেকটা ভালো প্রবলেম সলভারেরই কিন্তু বৈশিষ্ট্য প্রয়োজনীয় ডায়াগ্রামটা এঁকে ফেলা, কারণ প্রবলেম এমনি দেওয়া থাকার চেয়ে তোমার ডায়াগ্রাম দিয়ে ভিজুয়ালাইজ করাটা অনেক অনেক বেশি সহজ। তো প্রথম এটা হচ্ছে ব্যাসার্ধ আর, আমরা জানি যে এর ভেতরে কিউ চার্জ রাখা আছে, আমরা এটা আগে থেকে জানি, আগের পার্ট থেকে জানি, মানে কিংবা হ্যাঁ আমরা আগের পার্ট থেকে জানি যে এর ভেতরে কিউ পরিমাণ চার্জ অলরেডি রাখা আছে। তো আমরা এখন বের করব যে কিভাবে বাকি অংশে চার্জ ছড়িয়ে দিলে এই ইলেকট্রিক ফিল্ডটা সমান থাকে। আমি দুঃখিত, একটু ভালো মতো আঁকানো দরকার। তো ধরো এই আর দূরত্ব, এই পয়েন্টে আমরা চার্জের ঘনত্বের সমীকরণটা হচ্ছে রো অফ আর, ঠিক আছে। তো মানে আমরা এই পয়েন্টটা চিন্তা করছি, এই পয়েন্ট হচ্ছে রো অফ আর, অর্থাৎ মানে আর এর বিভিন্ন ভ্যালুর জন্য। তো এই পয়েন্টে ভ্যালুটা রো অফ আর, এবং আমরা আরও একটা জিনিস খেয়াল করব যে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মানটা কত সেটা আমরা আগে বের করি। তো এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা ইকুয়ালস কে কিউ এনক্লোজড ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড, আর মানে গোটা দূরত্বটা। তো কিউ এনক্লোজড মানে হচ্ছে যে এই গোটা গোলক, মানে এই আর ব্যাসার্ধের যে গোলকটা তার ভেতরে মানে যত চার্জ আছে সেই সম্পূর্ণ চার্জটাকে আমরা বলছি কিউ এনক্লোজড। তো এই সমীকরণটাকে আমাদের ঠিকমতো লেখার আগে আমরা আগে কিউ এনক্লোজডের একটা এক্সপ্রেশন বের করে ফেলি। তো কিউ এনক্লোজড হচ্ছে যে প্রথমত এই বড় হাতের চার্জ, মানে বড় চার্জটুকু, এই গোলকের মধ্যে যে প্রথমে এইটুকু চার্জ ছিল সেই চার্জটুকুকে আমরা যোগ করে নিলাম কিউ। তারপরে এই অংশটুকুতে মানে গোলকের, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মানে
এই বড় গোলকটা মানে এই যে বড় গোলকটা আমি আঁকালাম এটা হচ্ছে যে আর ব্যাসার্ধ। তো আমাদের এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু কিউ এনক্লোজ ডিভাইডেড বাই আর, মানে এই কিউ বলতে আসলে এই বড় গোলকের মধ্যে সমস্ত চার্জটাকে বোঝানো হচ্ছে। তো আমরা এখন বের করবো যে এই বড় গোলকের মধ্যে চার্জটার মানে এইটুকুর মধ্যে, বড় গোলকের মধ্যে প্রথমত আমরা এইটুকু কনসিডার করা হয়ে গেছে কিউ। এরপরে আমরা এটুকুর মধ্যে কতখানি চার্জ আছে সেটা আমরা বের করব। তো সেটা বের করার জন্য আমাদের একটা ইন্টিগ্রেশন করা দরকার। তো ইন্টিগ্রেশনটা আমরা করব 4 পাই আর স্কোয়ার রো dr ইন্টিগ্রেশন ফ্রম আর টু আর। তো আমরা এখানে কি করলাম সেটা আগে দেখার চেষ্টা করো। প্রথমত আমরা যেটা করলাম যে কোনো দূরত্ব আর এর ক্ষেত্রে, মানে ধরো যে কোনো একটা দূরত্ব আর এর ক্ষেত্রে আমরা ডিআর থিকনেসের একটা স্ফেরিক্যাল শেল কনসিডার করলাম। আমি একে দেখানোর চেষ্টা করি। এই ক্ষেত্রে কিন্তু আর মানে যে এক্স্যাক্ট এই দূরত্ব সেটা কিন্তু না, এখানে আমরা আরটাকে ভ্যারিয়েবল হিসাবে ব্যবহার করছি। আর যদি তোমাদের বেশি কনফিউশন মনে হয় তাহলে এখানে আরটাকে তোমরা আর নট হিসাবে কল্পনা মানে চিন্তা করে নিতে পারো, মানে আমরা এখানে আরটাকে ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবল হিসাবে ব্যবহার করছি। তো এখানে মানে আমাদের যেটা করতে হবে যে এটা হচ্ছে একটা গোলকের সারফেস, এবং সারফেসের সাথে ধরো ডিআর ব্যাসার্ধের আচ্ছা এটা বৃত্ত হলো না ঠিক, হ্যাঁ এবার হয়েছে। তো খুবই ক্ষুদ্র জিনিসটাকে কনসেন্ট্রিক হতে হবে, মানে দুটোর ব্যাসার্ধ একই গোলকের হওয়া দরকার, মানে দুটো গোলকের কেন্দ্র একই হওয়া দরকার। তো আপাতত এটা হচ্ছে না, বাট তোমরা বুঝতে পারছো যে মানে আমি কি বোঝানোর চেষ্টা করছি। যেটা হচ্ছে যে মানে এই অংশটুকে আমরা বললাম যে ডিআর, এবং আমরা যেটা চাচ্ছি যে এই রোটা হচ্ছে যেহেতু ভলিউমের ঘনত্ব, আমরা চাচ্ছি যে একটা ইনফিনিট স্মলি ডিআর থিকনেসের একটা শেল কনসিডার করলাম। এই শেলটার হচ্ছে সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার। তো সারফেস এরিয়ার সাথে আমরা ডিআর গুণ করলে সেটার ইনফিনিট স্মল ভলিউমটা পেয়ে গেলাম। এই ভলিউমের মধ্যে এই ভলিউমটা হচ্ছে ধরো ডিভি হচ্ছে 4 পাই আর স্কোয়ার ডিআর, এবং এই ডিভির সাথে যখন আমরা রো গুণ করছি তখন এটা হয়ে যাচ্ছে ডিকিউ, কারণ রোটা হচ্ছে চার্জ ঘনত্ব এবং ডিভিটা হচ্ছে যে তার ইনফিনিট স্মল ভলিউম। তো ডিকিউ হচ্ছে যে এই ছোট অংশটার মধ্যে, এই ছোট্ট শেলটার মধ্যে কতটুকু চার্জ আছে তার একটা পরিমাণ। এবং একটা জিনিস দেখতে পাচ্ছ, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে রোটা হচ্ছে আর এর একটা ফাংশন, কাজেই এই জিনিসটাকে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা এখানে আমি একটু ভুল করেছি, আমার রো আসলে অ্যাজ এ ফাংশন অফ আর লেখা উচিত, রো অ্যাজ এ ফাংশন অফ আর ডিআর। ওকে, কারণ রোটা আমরা ধরে নিচ্ছি যে ভ্যারিয়েবল, সরি আমরা ধরে নিচ্ছি যে রোটা কনস্ট্যান্ট না, রোটা আর এর একটা ফাংশন। এই ক্ষেত্রে মানে এই প্রথম কেসে কিন্তু ভেতরের অংশটুকুর জন্য রো কিন্তু কনস্ট্যান্ট ছিল, বাইরের রো ছিল 0 আর ভেতরের অংশের জন্য ছিল রোটা ছিল কনস্ট্যান্ট। আর এখানে হচ্ছে রোটা আর এর একটা ফাংশন। যদি আর এর একটা ফাংশন না হয় কী হবে, আমরা একটু আগে বললাম যে তখন গ্রাফটা আর এরকম হবে না। যদি আর কনস্ট্যান্ট কিছু হতো তাহলে অন্তত ইলেকট্রিক ফিল্ডটা এরকম হতো না, হয়তো সামনে উপরের দিকে যেত কিংবা কম বেশি হতো, বাট ইলেকট্রিক ফিল্ডটা এক্স্যাক্টলি সমান হয়ে যেত না। এবার একটা হ্যাঁ, আমাদের মোটামুটি এর পরের ধাপে চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো কিউ এনক্লোজডের মানটা আমরা বের করে ফেলেছি। এরপরে আমরা বের করব যে ইলেকট্রিক ফিল্ডের টোটাল মানটা, অর্থাৎ আমি কলমের কালিটা চেঞ্জ করে নিই নীল। E equal to হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে আমরা এখানে সমীকরণটা লিখে ফেলি যে কিউ এনক্লোজডের জায়গায় আমরা কিউ এনক্লোজড এই এক্সপ্রেশনটা, মানে এই কিউ এনক্লোজড এক্সপ্রেশনটা বসানোর আগে আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে আমরা এখানে যে ই এর মানটা ব্যবহার করব, তো
এর মানটা কিন্তু আমরা প্রবলেমের শুরুতেই বলে দিয়েছি যে মানে আমরা এমনভাবে ইলেকট্রিক ফিল্ডটা মানে মানে এমনভাবে আমরা চার্জটা ছড়াবো যাতে করে এই মানে আর গ্রেটার দেন আর এর ক্ষেত্রেও মানে আর গ্রেটার দেন আর এর ক্ষেত্রেও যেন আমাদের ইলেকট্রিক ফিল্ডের মানটা এই বিন্দুর ই নটের মানটা সমান থাকে। আমরা ধরে নিই যে এখানে বিন্দুটার মান ছিল ই নট, আমরা এই মানটা সমান থাকে, তো আমরা লিখে নিলাম ই ইকুয়ালস ই নট। তো এরপরে আমরা এই আর স্কোয়ারটাকে ওই পাশে বার করে দিচ্ছি, কে কিউ এনক্লোজড ডিভাইডেড বাই ই নট আর স্কোয়ার্ড। এবার কে এনক্লোজড, আচ্ছা আমরা কেটাকে ও পাশে পাঠিয়ে দেই, আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হবে। তো কিউ এনক্লোজড ক্ষেত্রে আমরা ফাংশনটাকে এখানে বসিয়ে দিই, আর টু আর ফর পাই আর স্কোয়ার রো অফ আর ডি আর ই নট কে আর স্কোয়ার। তো এখন দেখো এই জিনিসটা সমাধান করাটা কিন্তু একটু ভেজাল, মানে তোমরা হয়তো ভাবছো এখান থেকে রো কীভাবে বের করবো বা কীভাবে কী হবে। তো এই চিন্তাটা আসলে আসাটা স্বাভাবিক যে এই এক্সপ্রেশনটা দেখে কী করবো। তো টেকনিকটা হচ্ছে এখানে যে খুব সহজ, মানে এখানে একটা ইন্টিগ্রেশন আছে, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করবা। তো আই থিঙ্ক তোমরা সবাই জানো, মানে যেহেতু আমরা এই ভিডিও লেকচারের সিরিজের শুরুতেই বলে দিয়েছিলাম যে তোমরা যারা যারা এই ভিডিও লেকচারটা দেখবা তোমরা আশা করি তোমরা সবাই ক্যালকুলাস জানো। তো তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ইন্টিগ্রেশন হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের ইনভার্স ফাংশন, অর্থাৎ মানে আমরা ভাইস অ্যান্ড ভাইস ভার্সা, মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ইনভার্স ফাংশন আর ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের ইনভার্স ফাংশন, মানে বুঝতে পারছো যে একটা আরেকটার বিপরীত ফাংশন। তো আমরা যদি এখন এই এক্সপ্রেশনটার মানে এই লাইনটা দুই পাশে ডিফারেন্সিয়েট করি তাহলে কি থাকবে। তো যদি ডিফারেন্সিয়েট করো কিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট, আচ্ছা আমি এখানে লিখে দেই ডিফারেন্সিয়েটিং দিস লাইন। তো আমার হাতে লেখা খুব একটা ভালো না, তো তোমাদের হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, একটু আমাকে ক্ষমা করে দিও এটার জন্য। তো আমরা এই লাইনটাকে আপাতত ডিফারেন্সিয়েট করছি, এই লাইনটাকে ডিফারেন্সিয়েট করলে কিউ কিন্তু একটা ধ্রুবক, তো কিউটা ধ্রুবক জন্য ওটা 0 হয়ে যাবে। আর আগে বললাম যে ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের বিপরীত ফাংশন, তার মানে আমরা এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে এই গোটা এক্সপ্রেশনটা পাচ্ছিলাম, মানে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে মানে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করছিলাম আমরা। অর্থাৎ তুমি যদি এখন এই গোটাটাকে ডিফারেন্সিয়েট করো, মানে এই টার্মটা ইন্টিগ্রাল অফ আর টু আর ফর পাই স্কোয়ার অফ আর ডিআর, এই জিনিসটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার রো অফ আর। মানে বিষয়টা কিন্তু বেশ চমৎকার। আমি যেদিন এই প্রবলেমটার প্রথম সলিউশনটা দেখি তো আমার কাছে বেশ চমৎকার লেগেছিল। আর মজার বিষয়টা হচ্ছে এই প্রবলেমটা আমি আসলে ক্যাম্পেও একবার দেখেছিলাম, ক্যাম্প সিলেকশন টেস্টে না, ক্যাম্পের একটা এমনি সাধারণ পরীক্ষায় এই প্রবলেমটা ছিল, তখন আমি পারিনি আসলে সত্যি বলতে। তো পরবর্তীতে যখন আমি এই প্রবলেমটার সলিউশন দেখেছিলাম আমার কাছে বেশ অসাধারণ লেগেছিল। ইনফ্যাক্ট এই প্রবলেমটা খুব সম্ভবত গ্রিফিতেও করা আছে, তো আমি গ্রিফিথ এখনও পড়ে দেখিনি, বাট তোমরা যারা দেখতে পারো একটু জিনিসটা ভেরিফাই করে নিও। প্রায় সব ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজমের বইতে এই প্রবলেমটা শুরুর দিকেই থাকে। তো আমরা লেফট হ্যান্ড সাইডকে ডিফারেন্সিয়েট করলাম, এবার রাইট হ্যান্ড সাইডে পেলাম তো 2 ই নট আর ডিভাইডেড বাই কে। তো এখানে ভেরিয়েবল আমরা ডিফারেন্সিয়েট করেছিলাম কিন্তু আর এর রেসপেক্টে, সো উইথ রেসপেক্ট টু আর। তো আমরা এই লাইনটাকে আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম। তো এখন আমরা মোটামুটি আমাদের কাজ মোটামুটি শেষ, এখন জাস্ট যোগ বিয়োগের পালা। আমরা রো অ্যাজ এ ফাংশন অফ আরটাকে বের করে ফেলি। রো অ্যাজ এ ফাংশন অফ আর এটা হচ্ছে 2 ই নট আর কে 4 পাই আর স্কোয়ার। হ্যাঁ, তো 2 আর 4 কাটাকাটি যাচ্ছে, 2 আর এখানে একটা 2 থাকে, তো ভালো করে লিখি ই নট আর 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 এখানে কাটাকাটি যাচ্ছে, ই নট ডিভাইডেড বাই 2 পাই কে আর। তো এটা হচ্ছে আমাদের
রো এর ফাংশন। মানে আমরা এই গোলকটা থেকে যত দূরে যাব আমাদের চার্জ তত অল্প করে চার্জ ছড়িয়ে দিতে হবে। মানে প্রথম দিকে আমরা বেশি পরিমাণে চার্জ ছড়িয়ে দেবো, মানে যখন আর ইকুয়ালস আর, তখন মানে এই জায়গাটাতে তো প্রায় অলমোস্ট সমানই চার্জ দিতে হবে। এই ভেতরে যা আছে প্রায় সেখানে প্রায় সমানই দিতে হবে। এই ভেতরে যাই মানে এই এক্স্যাক্ট ডান কোনাকোনি বরাবর, মানে ঠিক গোলকের বাইরের অংশটা বরাবর ভেতরে যতটুকু আছে তোমাকে ঠিক মোটামুটি ঠিক ততটাই দিতে হবে। আর তুমি আস্তে আস্তে যত দূরে যেতে থাকবা তোমাকে চার্জ ঘনত্বের পরিমাণটা তত কমাতে হবে আস্তে আস্তে, সেটা 1/r এর প্রপোর্শনাল। মানে তুমি যত দূরে যেতে থাকবা তোমাকে তত কম পরিমাণে চার্জ দিতে হবে। তো তোমরা এবার এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স নিয়ে আলোচনা করো যে মানে এটা কেন হচ্ছে, মানে 1/r হারেই কেন দেওয়া হবে? কারণ ইলেকট্রিক ফিল্ড তো ফল করে 1/r² হারে। তো ইলেকট্রিক ফিল্ড তো 1/r² হারে ফল করে, কিন্তু তুমি চার্জ দিচ্ছ প্রপোর্শনাল টু 1/r, মানে চার্জ আবার আস্তে আস্তে, হ্যাঁ মানে চার্জ দিচ্ছ 1/r হারে। তো এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তোমরা নিজেরা একটু নিজেদের মধ্যে আলোচনা করো। তো আমি এটা হিন্ট দিচ্ছি না, তোমরা যদি সমস্যায় পড়ো স্টিল কমেন্টে জানাতে পারো, আমি এটার তোমাদেরকে কমেন্টের রিপ্লাইয়ে এই প্রশ্নটার উত্তর দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অ্যান্সারটা একটু ভেরিফাই করা সম্ভব। তো ভেরিফাই করার আগে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই জিনিসটা যদি তুমি ভেরিফাই করতে চাও তাহলে কিভাবে করবা? তো এটা ভেরিফাই করার একটা ইজি ওয়ে আছে, আমি ওয়েটা দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা একটু ক্যালকুলেশনটা চেক করে নাও। তো প্রথমত যেটা করবা যে রো অফ আর 4πr², এটাকে আর টু আর পর্যন্ত ইন্টিগ্রেট করে Q1টা বের করবা। তারপরে Q প্লাস Q1 এই মানটা বের করবা, মানে এই এক্সপ্রেশনটা বের করবা। এরপরে হচ্ছে মানে এরপরে কাজটা বেশ সহজ। তোমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে E ইকুয়ালস কে কিউ প্লাস Q1 ডিভাইডেড বাই r²। তো এই ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে করে দেখতে বলছি। তো যদি করে দেখো তাহলে যেটা পাবা সেটা মানে যেটা আশা করছিলাম আমরা সেটাই পাবা, কে কিউ ডিভাইডেড বাই r²। তোমরা এই অ্যান্সারটা পাবা। তো যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে আমি অনুরোধ করবো যে ভিডিওটা পজ করে তোমরা এই ব্যাক ক্যালকুলেশনটা একবার চেক করে দাও। তো চেক করে দেখো যে এটা ঠিক আসলো কি না। আর হ্যাঁ, আমার নিজেরও ক্যালকুলেশন ভুল হতে পারে, বাট যদি আমার ক্যালকুলেশনে কোনো ভুল পাও তাহলে মানে ভুলটা আমাকে জানিও। আর তবে প্রসিডিওরটা আপাতত ঠিক আছে, মানে যদি আমার এখানে কোনো ভুল হয়ে থাকে সেটা ক্যালকুলেশনে ভুল হলেও হতে পারে। এবার চলো আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করি। তো 2 নম্বর প্রবলেমটা আগে একটু কিছু বলে রাখি যে 2 নম্বর প্রবলেমটার ব্যাপারে 2 নম্বর প্রবলেমটার মতো একটা প্রবলেম ইশতিয়াক এর আগে সলভ করিয়েছিল তার ক্লাসে। তো তোমরা যারা যারা নিজেদের লেভেলটা যাচাই করতে চাও যে তোমাদের অবস্থা এই মুহূর্তে কেমন, তারা 2 নম্বর প্রবলেমটা এইখানে পজ করে নিজেরা সলভ করার চেষ্টা করো। তারপর যদি পারো কিংবা না পারো তারপর আমার সাথে অ্যান্সারটা মেলানোর চেষ্টা করো। তো এই প্রবলেমটা আমরা এখন সলভ করবো। তো আগেই বললাম যে যারা যারা মানে ভিডিওটা দেখছো তারা পজ করে নিজেরা একটু সলভ করার চেষ্টা করো, কারণ এইরকম একটা প্রবলেম ইশতিয়াক তার আগের ক্লাসে নিজেই সলভ করিয়েছিল পুরোটা। তো প্রবলেমটা হচ্ছে যেটা বলে যে একটা 2L লেন্থের একটা মানে দণ্ড রাখা আছে, দণ্ডের উপরে চার্জ ছড়ানো আছে। চার্জটা সুষমভাবে ছড়ানো নেই। আমরা ইশতিয়াকের প্রবলেমে চার্জ সুষমভাবে ছড়ানো ছিল, কিন্তু আমার প্রবলেমটাতে চার্জটা সুষমভাবে ছড়ানো নেই। চার্জের লিনিয়ার চার্জ ডেন্সিটি দেওয়া আছে। মানে লিনিয়ার চার্জ ডেন্সিটি মানে হচ্ছে যে প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ, অর্থাৎ চার্জের ধরো মানে প্রতি কীভাবে বোঝাই এটাকে, মানে সামান্য অংশ ধরো ডিএক্স গেলা, তো এই ডিএক্স অংশটুকুর মধ্যে চার্জের পরিমাণটা হচ্ছে যে ল্যামডা ডিএক্স, ডিকিউ ইকুয়ালস ল্যামডা ডিএক্স। তো এই ল্যামডাটা আবার ধ্রুবক না, মানে নন ইউনিফর্ম চার্জ ডেন্সিটি মানে হচ্ছে ল্যামডাটা ধ্রুবক না, ল্যামডাটা আবার এক্সের একটা ফাংশন। তো ল্যামডা হচ্ছে এক্সের এই ফাংশনটা। তো তোমরা যারা যারা মানে প্রবলেমটা ভিজুয়ালাইজ করতে চাচ্ছ তারা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে, ভাবে যে ফর এক্সাম্পল
আচ্ছা আমি একটা লাল কলম ব্যবহার করার চেষ্টা করি। ধরো এই সমীকরণটা মানে চার্জ ডেনসিটির এই সমীকরণটা অনুযায়ী এক্স ইকুয়াল টু যখন 0 তখন কিন্তু এখানে কোনো চার্জ নেই, মানে এই বিন্দুটা আমরা এক্স ইকুয়াল টু 0 বলে ডিফাইন করলাম। তো এখানে কিন্তু কোনো চার্জ নেই। এর যত ডান দিকে যাবা তত পজিটিভ চার্জ যোগ হবে, এবং যত ডানে যাব তত বেশি পজিটিভ চার্জ হবে। আমরা ঘনত্ব বোঝানোর জন্য বেশি ঘন করে প্লাস চিহ্ন আঁকানোর চেষ্টা করছি, মানে যত বেশি ডানে যাবা তত বেশি করে চার্জ তুমি দেখবা। আর যত বামে যাবা, প্রথমত এক্স ইকুয়াল টু 0-তে কোনো চার্জ নাই, এবং যত বামে যাবা, দুঃখিত এটা মাইনাস সাইন, তত তুমি বেশি করে নেগেটিভ চার্জ দেখতে পাবা। তো আবার নেগেটিভ চার্জ বেশি বোঝানোর জন্য আমরা বেশি করে মাইনাস চিহ্ন আঁকাচ্ছি। তো মানে যত বামে যাবা তত বেশি করে তুমি নেগেটিভ চার্জ দেখতে পাবা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই 12 লেন্থের দণ্ডটার জন্য এক্স ইকুয়াল টু পি দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কত? খেয়াল করো যে জিনিসটা কিন্তু ক্যান্সেল হবে না পুরোপুরি, কারণ ডান পাশের চার্জগুলো ইলেকট্রিক মানে এই পি বিন্দু থেকে বেশ কাছাকাছি আছে, আবার বাম পাশের চার্জগুলো মানে পি বিন্দু থেকে বেশ দূরে আছে, এবং সিমেট মানে জিনিসটা উল্টো কিন্তু দেখো, ডান দিকে চার্জ ডান দিকে বাড়ছে, আবার বাম দিকে চার্জ বাম দিকে বাড়ছে। মানে প্রবলেমটা মোটামুটি আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম যে এরকম একটা দণ্ড আছে, তার থেকে এই কেন্দ্র মানে এই বিন্দুটা থেকে পি ডিস্টেন্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কত, আমাদেরকে এটা বের করতে হবে। তো আমরা ডিকিউটা বের করলাম, মানে ডিকিউ এর সমীকরণটা আমরা জানি, ডিকিউ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স। তো আমরা এখন কুলম্বের সূত্রটা লিখে ফেলি। কুলম্বের সমীকরণটা হচ্ছে যে ডিই মানে সরি একটু ভুল বললাম, মানে কুলম্বের ফর্মুলাটা আমরা ডিকিউ চার্জের জন্য কুলম্বের ফর্মুলাটা লিখব। মানে এই যে এক্স ডিস্টেন্স দূরত্বের ডিএক্স আছে, এই ডিএক্সের এখানে আমরা ডিকিউ চার্জ নিয়ে কাজ করছি, এবং ডিকিউ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স। ধরো এই অংশের সামান্য একটু ক্ষুদ্র চার্জ, যার জন্য এক্সের মানটা মানে ডিএক্স এতটাই ক্ষুদ্র যার জন্য এক্সের মানটা এই পাশে এবং এই পাশে দুপাশেই সমান। মানে তোমরা যারা ক্যালকুলাস জানো তোমরা ডিএক্সের মর্ম কি এটা আই থিঙ্ক বোঝো সবাই। তো ডি ইকুয়াল টু হচ্ছে কে ডি কিউ ডিভাইডেড বাই এই দূরত্বটুকু, মানে আর স্কোয়ার মানে হচ্ছে দূরত্বটুকু হচ্ছে এতটুকু। এই গোটাটা যদি পি হয় আর এইটুকু যদি এক্স হয়, এইটুকু এক্স আর এই গোটাটা পি, তাহলে এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব হচ্ছে পি মাইনাস এক্স। তো এটু হচ্ছে পি মাইনাস এক্স। এখন আমরা ডিকিউটা লিখে ফেলি। ডিকিউ হচ্ছে যে কে ল্যামডা ডিএক্স। আচ্ছা সরি, এখানে আমি একটা স্কোয়ার ভুলে গেছি, খুব গুরুতর ভুল। তো পি মাইনাস এক্স স্কোয়ার্ড, তারপরে ল্যামডার জন্য আমরা এক্সপ্রেশনটা বসিয়ে দিচ্ছি। ল্যামডা ছিল হচ্ছে যে ল্যামডা নট এক্স বাই এল। তো ল্যামডা নট এক্স বাই এল পি মাইনাস এক্স স্কোয়ার্ড। তো আমাদেরকে এখন মানে এটা হচ্ছে ডিই এর মান, এই ক্ষুদ্র অংশটার জন্য ইলেকট্রিক ফিল্ডের মান, মানে এইটুকু চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের মানের এক্সপ্রেশনটা ছিল এটা। তো আমাদেরকে এখন যদি এই মাইনাস থেকে এই পর্যন্ত মানে এই পাশ থেকে এই পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডের মানটা বের করতে হয়, আমরা কী করবো? আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেট করব। তো আমরা এটাকে ইন্টিগ্রেশন করব মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তো ইন্টিগ্রেশন করার আগে মানে ইন্টিগ্রেশনের মানটা বের করার আগে এখানে দেখো এই ইন্টিগ্রেশনটা আমরা কীভাবে সলভ করবো। তো প্রথমত দেখো যে জিনিসটা দেখে একটু কেমন লাগছে, যে জিনিসটা দেখে একটু অদ্ভুত লাগলেও মানে জিনিসটা আসলে খুব একটা কঠিন না। তো আমরা ইন্টিগ্রেশনটা যেভাবে করবো আমি দেখাচ্ছি। প্রথমত আমরা ধরে নিলাম যে জি ইকুয়াল টু পি মাইনাস এক্স, মানে ব্যাক সাবস্টিটিউশন, অ্যালজেব্রিক ব্যাক সাবস্টিটিউশন, খুব একটা কঠিন কিছু না, তোমরা আশা করি সবাই পারবে বা বুঝতে পারবে। তো আমরা এখানে এই ধরে নিলাম আমরা জি ইকুয়াল টু পি মাইনাস এক্স, এরপর আমরা দুই পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম ডিজি। পি ছিল হচ্ছে একটা ধ্রুবক, কাজে পিটা চলে যাচ্ছে ডিএক্স। তো এবার আমরা এই জিনিসটাকে এখানে বসাই। আমার কলমের থিকনেসটা বেশি, তো এল টু এল। তো কে কে ল্যামডা নট এল। এবার আমরা এই অংশটাকে বসাচ্ছি। পি মাইনাস এক্স মানে হচ্ছে জি,
তো জি স্কোয়ার। আর এক্সের ক্ষেত্রে আমরা বসাবো, দেখো জি আমরা ডিফাইন করলাম পি মাইনাস এক্স, তাহলে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে যে পি মাইনাস জি, মানে খুব সাধারণ অ্যালজেব্রা, এক্স ইকুয়াল টু তাহলে পি মাইনাস জি, মানে আমরা এক্সটাকে পাশে পার করে জিটাকে পাশে পার করলাম। তো এক্সের জায়গায় আমরা পি মাইনাস জিটা বসাবো, পি মাইনাস জি। এবার দেখো ডিএক্সের জায়গায় আমরা ডিজি বসাবো, তো ডিএক্সের জায়গায় ডিজি, কিন্তু একটা মাইনাস সাইন ছিল, মানে ডিএক্সের জায়গায় মাইনাস সাইন। তো মাইনাস সাইনটা আমরা আরও একটু ভালোভাবে কাজ করতে পারি, আমরা জি মাইনাস পি লিখতে পারি। দেখো আমি কিন্তু ওই মাইনাসটা করে প্লাস এখানে করে নিলাম এই জায়গায়, যাতে জিনিসটা প্লাস দেখায়। তো তোমরা ইচ্ছা করলে মাইনাস সাইনটা সহজেই ক্যালকুলেশনটা করতে পারো। তো এখন ইন্টিগ্রেশনটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। মাইনাস এল থেকে এল কে ল্যামডা নট ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে 1/জি মাইনাস পি জি স্কোয়ার ডিজি। আচ্ছা, আমি একটা বড় ভুল করে ফেলেছি। বড় ভুলটা হচ্ছে যে এখানে যখন আমি ভ্যারিয়েবলটাকে এক্স থেকে জিতে নিলাম, আমার আসলে ইন্টিগ্রেশনের লিমিটটাকেও পরিবর্তন করতে হবে। তো আমি ইন্টিগ্রেশনের লিমিটটাকে পরিবর্তন করছি। ধরো যখন সে বেগুনি, যখন এক্স ইকুয়াল টু মাইনাস এল, তখন জি ইকুয়াল টু পি প্লাস এল, মাইনাস মাইনাসে প্লাস। আর যখন এক্স ইকুয়াল টু প্লাস এল, তখন হচ্ছে যে জি ইকুয়াল টু পি মাইনাস এল। তো এখানে মাইনাস জায়গায় এটা পি প্লাস এল, আর প্লাসের জায়গায় এটা পি মাইনাস এল, পি মাইনাস এল, পি প্লাস এল। আচ্ছা, তো এই ইন্টিগ্রেশনটা এখন বেশ সহজ। কে ল্যামডা নট এল 1/জি মানে হচ্ছে লন জি, 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স, এটা তোমরা সবাই জানো। আর এটার ক্ষেত্রে হচ্ছে পিটা উপরে থেকে যাবে, আমি কি কোনো ভুল করছি না, তো পিটা উপরে থেকে যাবে, এবং 1/জি স্কোয়ারের ইন্টিগ্রেশনটা হচ্ছে 1/জি, মানে একটা ঘাত বাড়বে, আর এখানে একটা প্লাস সাইন চলে আসবে, মানে মাইনাস সাইনটা প্লাস সাইন হবে। তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা শেষ হয়ে গেল। আমরা এইবার লিমিটটা বসানোর পালা, পি প্লাস এল, পি মাইনাস এল। তো লিমিটটা এখন তোমরা নিজেরা বসিয়ে নিবা, মানে আমি মোটামুটি ক্যালকুলেশনটা শেষ করে ফেলেছি, তোমরা এখন এই লিমিট বসানোর কাজটুকু অন্তত নিজেরা করো। তো নিজেরা করার পরে অ্যান্সারটা মিললো কিনা আমাকে একটু জানিও। আচ্ছা, অ্যান্সার মেলানোর অবশ্যই কিছু নেই, যাই হোক আমি অ্যান্সারটা দিয়ে দেইনি। আচ্ছা, এবার 3 নম্বর প্রবলেমটা বললাম, প্রথমেই বললাম যে 3 নম্বর প্রবলেমটা ছিল হচ্ছে একটা আইফো 1996 কিংবা 97, মানে 95 পরে 2000 আগে কোনো একটা আইফোর প্রবলেম। তো সেখানে প্রবলেমটা ছিল আসলে ইলেকট্রিক তার দিয়ে, মানে ঠিক এরকম কি না, হ্যাঁ অনেকটা এরকমই প্রবলেমটা, অনেকটা কাছাকাছি প্রবলেম, প্রায় এরকমই। আর আমাদের এই প্রবলেমটা সেম প্রবলেমটাই ছিল, কিন্তু সেটা ছিল ম্যাগনেটিজম নিয়ে। সেখানে অ্যাম্পিয়ার্স ল ব্যবহার করে এই অলমোস্ট প্রায় একই প্রবলেম সলভ করতে হয় অ্যাম্পিয়ার্স ল ব্যবহার করে। এখানে যেমন চার্জ ছড়ানো আছে গোলকের মধ্যে, আর ওখানে তেমন দুটো কনসেন্ট্রিক তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছিল, একটা ডান দিকে একটা বাম দিকে। তো আমি এই প্রবলেমটা বলার আগে, তো এটা হচ্ছে 2019 সালের ক্যাম্পের কোশ্চেন, বাট এটা সেই আইফো কোশ্চেনটা আসলে মূলত। আর হ্যাঁ, আরেকটা ছোটো জিনিস একটু মনে করিয়ে দিই, যে এই প্রথম প্রবলেমটাতে আমরা যেটা সলভ করলাম, এটা আইফো 17 যে পার্টটা বললাম, সেখানে মূলত এক্স্যাক্ট এই প্রবলেমটা সলভ করতে হয় না। সেখানে যেটা সলভ করতে হয় সেটা মানে প্রবলেমটা অনেকটা এরকম ছিল, যে একটা গ্যালাক্সির চারপাশে যখন তার নক্ষত্রগুলো গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তার ভেতরের ম্যাস ডিস্ট্রিবিউশন কত হলে গ্যালাক্সির দূরের মানে গ্যালাক্সির বাইরের স্টারগুলো তার মানে তাদের ভেলোসিটিটা তাদের ভেতরের গ্যালাক্সির ভেলোসিটির সমান হয়। মানে একটা গ্যালাক্সির ভেতরে যখন তারাগুলো থাকে, তখন তারা নিজেদের মধ্যে একটা gm/r² ইকুয়ালস mv²/r, মানে এম ভরের একটা তারা তার গ্যালাক্সির ভেতরে, মানে স্পাইরাল গ্যালাক্সি আমরা ধরে নিচ্ছি, গ্যালাক্সির ভেতরে অভ্যন্তরীণ মাসটা ধরো ভরটা আমরা ধরলাম এম। তো এই তারাটার ক্ষেত্রে
সরি মানে তার ভেলোসিটিটা মানে গ্যালাক্সিকে কেন্দ্র করে সেই যে বেগে ঘুরছে সেই বেগের ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে এটা সেন্টিপিটাল ইকুয়েশন থেকে আমরা বের করলাম। তো ওই প্রবলেমে যেটা করতে হয় সেখানে আসলে ইলেকট্রিক ফিল্ড বা গ্র্যাভিটেশনাল ফিল্ড কনস্ট্যান্ট ধরা হয়নি, সেখানে বলা হয়েছিল যে বেগটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। তো আই থিঙ্ক এই প্রবলেমটা আমরা এই আজকের ক্লাসে অন্তত দেখাতে পারছি না, হয়তো বা সময় হলে পরের অন্য ক্লাসে করে দেখাবো। কিন্তু তোমরা যদি বেশি আগ্রহ হয় তোমরা আইফো 17-এর প্রশ্নটা বের করে দেখে নিজেরাই সলভ করে নিতে পারো। খুবই চমৎকার একটা প্রবলেম, আমার আইফো কোশ্চেনগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় প্রশ্নগুলোর একটা। আচ্ছা যাই হোক, যেটা করছিলাম আমরা আপাতত এই প্রবলেমটা এখন সলভ করি। তো এই প্রবলেমটা যেটা বলে যে দুটো দুঃখিত, দুটো গোলক আছে, এই গোলকের দুটো ব্যাসার্ধ আলাদা, মানে আমরা ব্যাসার্ধটার সাথে কিছুই জানি না, আমরা শুধু জানি যে দুটো গোলক আছে, তাদের একটাকে আরেকটার মধ্যে এমনভাবে রেখে দেওয়া হয়েছে যে দুটো গোলকের একটা কমন অংশ আছে, মানে একটা গোলক মানে দুটোকে এমনভাবে বানানো হয়েছে যে দুটো গোলকের আসলে একটা কমন অংশ আছে। তো এটা হচ্ছে সেই কমন অংশ। তো গোলকের এই মানে বাম পাশের গোলকটার ক্ষেত্রে পজিটিভ রো ঘনত্বের চার্জ ছড়িয়ে দেওয়া হয়েছে সুষমভাবে ভিতরেও। আবার মনে করিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু কন্ডাক্টর না, কন্ডাক্টর হলে কিন্তু গোলকের ভেতরে কোনো চার্জ রাখা যেত না, কন্ডাক্টর হলে মানে গোলকের বাইরের অংশে চার্জ মানে শুধু সব চার্জ এসে গোলকের বাইরে জমা হতো, এবং এই যে এই শার্প পয়েন্টগুলো দেখতেছো এই শার্প পয়েন্টগুলোতে সবচেয়ে বেশি চার্জ জমা হতো। কিন্তু যেহেতু এটা কন্ডাক্টর না, কাজেই এর ভেতরে আমরা চার্জ রাখতে পারছি। তো যেটা বলছিলাম যে বাম পাশের গোলকটাতে আমরা প্লাস রো মানে চার্জ রেখেছি, আর ডান পাশের গোলকটাতে আমরা নেগেটিভ রো মানের চার্জ ঘনত্বের চার্জ রেখেছি। তো বুঝতেই পারছো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, অর্থাৎ তাদের যে কমন অংশটুকু, তো এই কমন অংশটুকুর মধ্যে কোনো চার্জ নাই। এবার তোমাকে বের করতে হবে যে এই কমন অংশটুকুর মধ্যে এটাখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত। তো প্রবলেমটাতে কিচ্ছু দেওয়া নাই, খালি প্লাস রো মাইনাস রো দেওয়া আছে, আর সাথে দেওয়া আছে হচ্ছে যে এই এল ভেক্টরটা, এলটা একটা ভেক্টর। তো এখানে আইয়ের মতো দেখাচ্ছে, এটা হচ্ছে এল। তো আমি এইখানে গ্রিক অক্ষরগুলো টাইপ করতে পারছি না, কিংবা ভেক্টরটাও টাইপ করতে আমার একটু সমস্যা হচ্ছে, বাট এটা হচ্ছে এল। আর আমাদের শুধুমাত্র দেওয়া আছে এই মানে বাম পাশের গোলকটা থেকে ডান পাশের গোলকটার ভেক্টরের চিহ্নটা, মানে এল, ডিসটেন্স এবং ম্যাগনিটিউড। আমাদেরকে বের করতে হবে এই ভেতরের অংশটার মধ্যেকার ইলেকট্রিক ফিল্ডের মান কত। তো মজার বিষয়টা হচ্ছে যে এই প্রবলেমটা দেখে প্রথমত আনসলভেবল মনে হতে পারে, যে জিনিসটার বাম পাশেটারও কোনো ব্যাসার্ধ দেওয়া নাই, ডান পাশেরও কোনো ব্যাসার্ধ দেওয়া নাই, আর তার উপর মানে প্রবলেমটা সিমেট্রিও দেখা যাচ্ছে না। এই মাঝখানের অংশটাতে মানে মাঝখানের অংশটা আরবিট্রারিলি কতখানি ভেতরে ঢুকে আছে, মানে কোনটা কতখানি ভেতরে ঢুকে আছে এই ব্যাপারেও কোনো ইনফরমেশন দেওয়া নাই। জাস্ট বলা আছে যে মানে একটা কমন অংশ আছে এবং কমন অংশটার মধ্যে এই অবস্থা। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এই প্রবলেমটার সলিউশনটা কিন্তু যদি মানে এই ডান পাশের গোলকটা পুরোপুরি বাম পাশের গোলকের মধ্যে থাকতো, মানে জিনিসটা যদি এরকম হতো, মানে এটা ধরো বাম পাশের গোলক আর ডান পাশের গোলকটা ধরো তার মধ্যে আছে, তখনও কিন্তু এই প্রবলেমের সলিউশনটা ভ্যালিড থাকতো। তো এটা খুব একটা ইন্টারেস্টিং রেজাল্ট। আমরা এইটা সলভ করার পর তোমরা এটা নিজেরা প্রমাণ করার চেষ্টা করো। তো আমরা আপাতত এটা সলভ করার চেষ্টা করি। তো একটা জিনিস দেখো যে প্রথমত প্রিন্সিপাল অফ সুপারপজিশনের কথাটা মনে করো। প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলে যে প্রথমত প্রিন্সিপাল অফ সুপারপজিশনের আগে যেটা দেখো যে এখানে কিন্তু চার্জ নিউট্রাল, মানে এই অংশটা কিন্তু চার্জ নিউট্রাল, বাট চার্জ নিউট্রাল মানে কিন্তু তুমি এভাবে এটাকে চিন্তা করতে পারো যে এখানে এই গোলকটা প্লাস চার্জ দিচ্ছে, আর এই বাম পাশের গোলকটা এটা নেগেটিভ চার্জ দিচ্ছে। মানে তুমি যদি এইখানে ধরো এটা ধরো আমাদের একটা বিন্দু, যেখানে একটা আরবিট্রারি বিন্দু। তো এই আরবিট্রারি বিন্দুতে আমরা ধরে নিলাম যে এই বাম গোলকের কেন্দ্র থেকে দূরত্ব R1, আর ডান গোলকের কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে R2। আমরা এটা ধরে নিচ্ছি। তো R1 আর R2-র ক্ষেত্রে মানে এটা আমরা ধরে নিচ্ছি। এবং তুমি প্রিন্সিপাল অফ সুপারপজিশন থেকে জানো যে এই জায়গাটা চার্জ নিউট্রাল, মানে তুমি আসলে যেটা হচ্ছে যে এই পাশের মানে তুমি যদি এমনভাবে ক্যালকুলেশন করো যে বাম পাশের পজিটিভ চার্জটা তখনও আসে এবং নেগেটিভ চার্জটা তখনও আসে, তোমার ক্যালকুলেশনটা সেম হবে। অর্থাৎ মানে আমি এই জিনিসটা ঠিক মতো বোঝাতে পারছি না।
আগের এক্সাম্পল মানে প্রিন্সিপাল সুপারপজিশনের মানে সিগনিফিকেন্সটা আসলে এইভাবে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা থালা আছে, এরকম সামার একটা শেপের একটা থালা। তো থালার মধ্যে গোটা অংশটাতেই পজিটিভ চার্জ, গোটা অংশটাই পজিটিভ চার্জ, শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে কোনো চার্জ নেই। হ্যাঁ দুঃখিত, এটা বেশি হয়ে গেছে। ধরো এইটুকুর মধ্যে কোনো চার্জ নেই, এইটুকুর মধ্যে নো চার্জ, নো চার্জ, আর বাকি অংশটা পুরোটাই পজিটিভ, একেবারে পজিটিভ, মানে শুধুমাত্র এইটুকুর মধ্যে কোনো চার্জ নেই। তো তোমাকে ধরো এই থালাটার থেকে বলা হলো যে এই থালাটা থেকে আর ডিস্টেন্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত, মানে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত। তো এই প্রবলেমটা আসলে এমনিতে সলভ করাটা কিন্তু বেশ টাফ। তো মানে এমনিতে সলভ করাটা বেশ টাফ, কিন্তু ধরো তুমি যদি জানো যে আর ব্যাসার্ধের একটা থালার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়, মানে ধরো তুমি জানো যে তুমি একটা ইকুয়েশন জানো যে আর ব্যাসার্ধের থালার জন্য ইকুয়েশনের মানে তার ইলেকট্রিক ফিল্ডের সমীকরণটা যদি জানো, তাহলে এই প্রবলেমটা সলভ করাটা বেশ ইজি। প্রথমত যেটা করবা, তুমি ধরে নিবা যে এই মানে ফুটাটা নাই, মানে এই যে নো চার্জ অংশটা, এই নো চার্জ অংশটা নাই। তুমি ধরে নিবা যে এখানে সম্পূর্ণটাই চার্জ আছে। তুমি প্রথমত ধরে নিবা যে সম্পূর্ণটাই এখানে চার্জ আছে। তার জন্য তুমি এই বড় থালাটার জন্য ইলেকট্রিক ফিল্ড E1 বের করবা, বুঝছো? তারপরে যেটা করবা, তারপরে ধরে নিবা যে এখানে একটা যে চার্জ নিউট্রাল অংশ ছিল, সেই চার্জ নিউট্রাল অংশটা আসলে চার্জ নিউট্রাল না। তুমি ধরে নিবা যে এই অংশটাতে ঠিক একই ডেন্সিটির নেগেটিভ চার্জ ছিল, মানে একই ঘনত্বে নেগেটিভ চার্জ ছিল যেহেতু। হ্যাঁ, এবং তুমি তারপরে ধরে নিবা যে এই বড় থালাটা নাই, শুধুমাত্র এই ছোটো থালাটাই আছে। এই ছোটো থালাটার জন্য তুমি ইলেকট্রিক ফিল্ড বের করলা E2, এখান থেকে এইটুকু E2। তো এই E2 আর E1 এর যোগফলটা হচ্ছে তোমার প্রবলেমটার সলিউশন। মানে যখন এই গোটা জায়গাটাতে চার্জ ছিল, শুধুমাত্র এইটুকুতে চার্জ ছিল না, সেটা মূলত আসলে সুপারপজিশন করলে পজিটিভ আর নেগেটিভ চার্জ যোগ করলে এই জায়গাটাতে জিরো চার্জ হয়। এই কারণে তোমার এই অংশটাতে যদি তুমি ধরে নাও যে এখানে আসলে নেগেটিভ চার্জ ছিল এবং অরিজিনালি এই ভেতরে পজিটিভ চার্জ ছিল, তাহলে মানে যে রেজাল্টটা পাওয়া E1 প্লাস E2, এ দুটো হচ্ছে একই রেজাল্ট। তো আমি মোটামুটি হয়তো বা বোঝাতে পেরেছি যে প্রিন্সিপাল অফ সুপারপজিশন দিয়ে আসলে কী করা হয়। তো যাদের এখনও কনফিউশন আছে তারা কমেন্টে বলতে পারো, আমরা এটা নিয়ে হয়তো ইস্টেককে আরও একটা ভালো ভিডিও করতে পারবো। অলিম্পিয়াডের অনেকগুলো প্রবলেমে এই প্রিন্সিপাল অফ সুপারপজিশনের ধারণাটা ব্যবহার করা হয়, কাজেই এই টেকনিকটা একটু জেনে রাখাটা ভালো। এটা আসলে ঠিক টেকনিক বললে আমাদের মনে একটা বাজে ধারণা জন্মায়। ঠিক আসলে টেকনিক বলতে আমরা আসলে খারাপ কিছু বোঝাচ্ছি না, মানে জিনিসটা একটা নিয়ম অ্যাকচুয়ালি। তো আমরা এই প্রবলেমে ফিরে আসি। ওখানে থালা বা গোলক যাই হোক যায়, মানে যে কোনো একটা বলেই চলতো। তো এখানে R1-এর জন্য আমরা প্রথমে ধরে নিব যে এই R1 ব্যাসার্ধের অংশটার মধ্যে এই R1 ব্যাসার্ধ, মানে এই জিনিসটা কনসেন্ট্রিক, আমি কনসেন্ট্রিক জিনিসটা আঁকাতে পারলাম না কোনোভাবে, যাই হোক। মানে এই R1 ব্যাসার্ধটার মধ্যে যে চার্জটুকু আছে সেটা হচ্ছে যে গোটাটাই এই পজিটিভলি, মানে পজিটিভ রো সম্বলিত চার্জ, মানে গোলকের চার্জ। তো এটার জন্য ইলেকট্রিক ফিল্ডের মানটা হবে E1 ইকুয়াল টু K রো 4/3 পাই, আচ্ছা সরি 4/3 R কিউব ডিভাইডেড বাই R স্কোয়ার। এখানে একটা R ইউনিট ভেক্টর, আমরা এখানে ভেক্টর ফরম্যাট নিয়ে কাজ করছি। ভেক্টর ফরম্যাট নিয়ে কাজ করার মানে সুফলটা একটু পরেই বুঝতে পারবা। তো আমরা জিনিসটাকে ভেক্টর ফরম্যাটে লিখলাম আর, আচ্ছা R1, এখানে সবগুলোতে R1 লিখতে হবে। তারপরে K রো 4π/3 R1। তো এই দুইটাকে আসলে লেখা যায় R1 ভেক্টর হিসেবে। যারা ভেক্টর সম্পর্কে জানো তারা আই হোপ এরা কোনো কনফিউশন সৃষ্টি করবে না, R1 ভেক্টর। তো সিমিলারলি তুমি মাইনাস রো এর জন্য এরকম একটা জিনিস কল্পনা করতে পারো। তো প্রথমত ধরে নাও যে এই জায়গাটুকু তো আসলে মানে চার্জ নাই বলা হচ্ছে, আসলে চার্জ নাই না, এখানে আসলে মাইনাস চার্জ আছে, মানে প্রিন্সিপাল অফ সুপারপজিশন অনুযায়ী।
মানে ওটার জন্য পজিটিভ চার্জ ছিল, এটার জন্য নেগেটিভ চার্জ ছিল, মানে আলটিমেটলি জিনিসটা একই হয় যে চার্জ শূন্যই হয়, কিন্তু ক্যালকুলেশনের জন্য তুমি ধরে নিচ্ছ যে এখান থেকে আসলে এই গোটাটাই আসলে মাইনাস চার্জের জন্য তুমি ক্যালকুলেশন করছো। তো সেখানে ই টু এর মানটা আসে, ই টু এর মানটা আসলে তুমি একইভাবে বের করে ফেলতে পারবা। ই টু ইকুয়াল টু কে, যেহেতু রোটা ছিল মাইনাস রো 4π/3 R2 ভেক্টর, মানে আমি এটুকু দেখালাম না, তোমরা একইভাবে দেখাতে পারবে যে R2 ভেক্টর। তো এখন যেটা করতে হবে, তোমাকে এই দুটো ইলেকট্রিক ফিল্ডের যোগফলটা বের করতে হবে, E1 প্লাস E2। কে রো 4π/3 R1 মাইনাস কে রো 4π/3 R2। তো অংশটুকু কমন নেওয়া যায়, 4π/3 কে রো R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তো ভেক্টর ফরম্যাটে কাজ করার কারণটা ছিল যে মানে আমরা এখানে আসলে এল এর সাথে একটা রিলেশনশিপ বের করতে পারি। তো এখানে আমরা, আচ্ছা আমি ছবিটা একটু ভালো করে এখানে আঁকাই। ধরো এটা ছিল এল ভেক্টর, এইটা ছিল R1 ভেক্টর, আর ধরো এইটা ছিল R2 ভেক্টর। তো ভেক্টর এই দুটো ডাইরেকশন এইদিকে, এটা ডাইরেকশন এইদিকে। তো এখানে যদি তুমি ভেক্টরের ত্রিভুজ সূত্র, আচ্ছা আমি এখানে ল্যামডা লিখে ফেলছি, যাই হোক এটা আসলে এল পরে ভেক্টর সাইন, আচ্ছা যাই হোক মানে জিনিসটা আমার এল ল্যামডার মতো দেখাচ্ছে। তো এখানে যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজ সূত্র মানে ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, এটা সমকোণ না, কিন্তু এটা সমকোণ না, মানে সমকোণের মতো দেখাচ্ছে, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে যে এল ভেক্টর প্লাস R2 ইকুয়াল টু R1 ভেক্টর। তো এখান থেকে এল ভেক্টরের এক্সপ্রেশনটা হচ্ছে যে R1 মাইনাস R2 ভেক্টর। খেয়াল করে দেখো, R1 মাইনাস R2, R1 মাইনাস R2, অর্থাৎ 4π/3 কে রো R1 মাইনাস R2 জায়গায় আমরা লিখে দিলাম এল ভেক্টর। তো আমি আশঙ্কা করছি তোমাদের মধ্যে অনেকেই হয়তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন দিয়ে আমি কাজটা কীভাবে করলাম এটা ঠিকমতো হয়তো বোঝনি, হয়তো বা। তো যদি এমনটা হয়ে থাকে তো তোমরা এইচআরকে কিংবা পিএসসি যে কোনো দু একটা বইতে প্রিন্সিপাল অফ সুপারপজিশন নামে চ্যাপ্টারের মধ্যে অংশ থাকে, তোমরা সেটা একটু পড়ে নাও, আমি আবার লিখে দিচ্ছি অফ সুপারপজিশন। তো আর সম্ভব হলে যদি না বোঝো তাও ইউটিউব থেকে দেখে নিতে পারো। আর প্রিন্সিপাল অফ সুপারপজিশন দিয়ে আসলে অলিম্পিয়াডে অনেক রকমের প্রবলেম সলভ করা যায়, শুধুমাত্র যে মানে চার্জের প্রবলেমই সলভ করা যায় তা না। তোমরা আইফো 16-এর কোয়েশ্চেন 1-এর মেকানিক্সের একটা প্রবলেম আছে দেখবা, প্রশ্ন 1। তো ওখানে হচ্ছে একটা বস্তু সেন্টার অফ ম্যাস বের করতে বলে। তো এরকম একটা বস্তু ধরো, মানে এরকম একটা সিলিন্ডার, এটা আসলে সিলিন্ডার মানে ভেতর সাইডে আসলে মানে আছে সিলিন্ডারে, আমি ওপরের প্রস্থচ্ছেদটা দেখাচ্ছি। তো ওখানে একটা সিলিন্ডারের একটা আর ব্যাসার্ধের অংশ কেটে নেওয়া হয়েছে, এইটুকু একটা অংশ কেটে নেওয়া হয়েছে ধরো এই, আচ্ছা এটা গোটা ব্যাসার্ধ আর, এটুকু ছোটো আর, এবং এটা থেকে এটা দূরত্ব সামথিং ধরে নাও এটার থেকে এটা দূরত্ব এল, আচ্ছা ভালো করে লিখি এল। তো তোমাকে ওই প্রবলেমটাতে বের করতে বলা হয় যে এই বস্তুটার সেন্টার অফ ম্যাস কত। তো এটা ইন্টিগ্রেশন দিয়ে করাটা ইম্পসিবল আসলে। তো যেটা শর্টকাট করা যায় সেটা হচ্ছে যে তুমি প্রথমত ধরে নিবা যে এই মানে এই ছিদ্রটা নাই, মানে এই যে অংশটা যে কেটে নেওয়া হয়েছে কেটে নেওয়া অংশটা নাই, মানে গোটাটা আসলে পুরোপুরি একেবারে আসল, মানে এটাকে কীভাবে বলি, এই জিনিসটা আসলে একটা পরিপূর্ণ সিলিন্ডার, মানে এখানে কোনো ফুটা টুটা কিছু নাই, মানে এই কোনো অংশ কেটে নেওয়া হয়নি। তুমি প্রথমত এরকম একটা পরিপূর্ণ সিলিন্ডারের জন্য সেন্টার অফ ম্যাসটা বের করবা। তারপরে তুমি ধরে নিবা যে এল ডিস্টেন্স দূরত্বে নেগেটিভ ম্যাসের, মানে
ম্যাথ নেগেটিভ হয় না, বাট ক্যালকুলেশনের সুবিধার্থে তুমি মানে ক্যালকুলেশনের জন্য তুমি ধরে নেবা যে নেগেটিভ ম্যাথের একটা অবজেক্ট এখানে রাখা আছে, মানে নেগেটিভ মানে ছিদ্রটা সমান একটা ওই জায়গাটা তুমি ধরে নেবা যে একটা নেগেটিভ ম্যাথের বস্তু রাখা আছে, মানে নেগেটিভ ম্যাথের ওই অংশটুকু রাখা আছে, এবং সেই নেগেটিভ ম্যাথের অংশটুকু জন্য তুমি সেন্টার অফ ম্যাথের সরণটা নির্ণয় করবা। তারপর সেই সরণটা যোগ করলে তুমি এই টোটাল অবজেক্টে সেন্টার অফ ম্যাথটা পেয়ে যাবা। তো তোমরা যারা আগ্রহী আসো তোমরা আইফো 16 কোয়েশ্চেনটা বের করে এই প্রবলেমটাও দেখে নিতে পারো। আর যারা যারা সুপারপজিশন প্রিন্সিপালটা নিয়ে আরেকটু মানে ঘাটাঘাটি করতে চাও তারা ইন্টারনেটে একটু সার্চ করে দেখতে পারো। এখন মানে এই যুগে এসে যদি বই পড়ে নাও বোঝো তাও ইন্টারনেট থেকে না বোঝার কোনো কারণ নাই। তো আচ্ছা, এরপরে হ্যাঁ আমরা যে রেজাল্টটা পেলাম এই রেজাল্টের সিগনিফিক্যান্সটা একটু ব্যাখ্যা করা খুব খুব দরকার। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস এক্স্যাক্টলি এই প্রবলেমটা মানে সেম এই জিনিসটাই আরও একটা আইফোতে লাগে, সেটা হচ্ছে আইফো 13 ডেনমার্ক। আইফো 13 ডেনমার্কে বাংলাদেশে একটা অনারেবল মেনশন পেয়েছিল কিঞ্জল বড়ুয়া ভাই। এই আইফো 13 কোশ্চেনটাতে এক্স্যাক্ট এই প্রবলেমটা মানে সলভ করতে হয়, মানে এই সেম এই অংশটাই সলভ করতে হয়। পার্ট 1-এর জন্য খুব সম্ভবত 2 পয়েন্ট ছিল, তো এগেইন 2 পয়েন্ট আইফোতে কিছু না, আইফোতে মিডল পাওয়ার জন্য আরও অনেক পয়েন্ট পাওয়া লাগে। তো বাট 2 পয়েন্টে একটা পার্ট সলভ করাটা আসলে শুরুর দিকে বেশ বড় একটা বিষয়। তো আমরা সেটা দেখার আগে মানে এই যে রেজাল্টটা বের করলাম মানে মানে এই যে এই মাঝামাঝি বরাবর এই অংশটুকুতে যেখানে কোনো চার্জটার কিচ্ছু নাই, দুটো গোলক যেখানে একসাথে মিলিত হয়েছে এখানে যে চার্জটুকু নাই, চার্জটার কিচ্ছু নাই, এখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের সমীকরণটা বের করলাম। এটাকে কেটে নিয়ে যাই, কপি। আমরা এই সমীকরণটা বের করলাম। তো এই সমীকরণের তাৎপর্যটা কী? তো এই সমীকরণের প্রথম তাৎপর্যটা হচ্ছে যে খেয়াল করো, এটা ছিল ইলেকট্রিক ফিল্ডের সমীকরণ এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ভেক্টর, তার ডাইরেকশনটা এল ভেক্টরের দিকে, অর্থাৎ এই জায়গাটার মানে এইটুকু অংশের মধ্যে প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আসলে এল ভেক্টরের দিকে মানে ডান দিকে। খেয়াল করো প্রত্যেকটা বিন্দু কিন্তু এই গোলকটার কেন্দ্র থেকে ভিন্ন ভিন্ন দূরত্বে আছে, কিন্তু এই ভেতরের অংশটুকু মানে এইটুকুর মধ্যে প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন একই দিকে, সেটা হচ্ছে R1 ভেক্টর, আর মানে এই এল ভেক্টরটার দিকে, ডান থেকে বামে, বাম থেকে ডানে। এবং এই প্রত্যেকটা বিন্দুতেই ইলেকট্রিক ফিল্ডের মানটাও সমান। দেখো এখানে কিন্তু R1 বা আর বা অন্য কোনো ভেরিয়েবলের উপর নির্ভর করছে না, এখানে রোটা হচ্ছে কনস্ট্যান্ট, কে হচ্ছে যে কুলম্বের ধ্রুবকের কনস্ট্যান্ট, আর 4/3 এরকম ধ্রুবক। কাজেই এই ডান পাশ থেকে বাম পাশে যাওয়ার সময় আমাদের এই গোটা জিনিসটা ধ্রুবক আছে, মানে ইলেকট্রিক ফিল্ডটা ধ্রুবক। তো আজকের মতো আমাদের ক্লাস আপাতত এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা প্রশ্ন বললাম যে প্রথমত যে এই ফেসবুকের কমেন্ট বক্সে করতে পারো, আর যারা ভিডিওটা ইউটিউবে দেখছো তারা ইউটিউবের কমেন্ট বক্সে প্রশ্ন না মানে কমেন্ট করতে পারো, কিংবা কিন্তু যদি প্রশ্ন থাকে তাহলে দয়া করে আমার এই ইমেইলে প্রশ্নটা পাঠিয়ে দিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা হয়তো বা কৌতূহলে বসে এই ভিডিওগুলো দেখছো, অলিম্পিয়াড সম্পর্কে কিছু জানো না বা আগ্রহ আছে কেবল নতুন নতুন বা কীভাবে অলিম্পিয়াড নিয়ে আগাতে হয় এগুলো নিয়ে চিন্তাভাবনা করছো, কীভাবে পড়াশোনা করতে হয় এগুলো নিয়ে জানতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট স্মার্টিয়ান্স অফ science.org এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে পারো। আমরা এখানে টুকিটাকি জিনিসপাতি যেমন ফিজিক্স অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য কী কী করা দরকার, কখন কী পড়া দরকার, তো এই কিংবা ক্যালকুলাস শিখবা কী করে, এই জাতীয় জিনিসপাতির উত্তর দিয়ে রাখার চেষ্টা করেছি। তো তোমরা ওখান থেকে যে দেখে নিয়ে আসতে পারো। তো আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে ইশতিয়াক আর মেশকাত আরও নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবে এবং পরবর্তী ক্লাসগুলোতে হয়তো ফাহিম আবরার এই কী বলে প্রবলেম সলভিংয়ের শনিবারের ক্লাসটা নিবে, কিংবা রাশেদুল ইসলাম। তো রাশেদুল ইসলাম ব্রোঞ্জ মেডেলিস্ট, বাংলাদেশের ইয়াংগেস্ট ব্রোঞ্জ মেডেলিস্ট এই পর্যন্ত। তো যাই হোক, আর আমি এই নোটটাও গ্রুপে ভিডিওর সাথে মানে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমাদের যাদের যাদের প্রয়োজন তারা এই নোটটাও ডাউনলোড করে নিতে পারো। তো তোমাদের সবাইকে ক্লাসে জয়েন করার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায়।
সবাই ভালো থেকো।